আমার নাম অসীম। এই কথাটা হয়তো আপনারাও শুনেছেন। একটা ছেলের উন্নতির পেছনে নাকি একটা মহিলার হাত থাকে। ঠিক ওই রকম একটা ছেলের অবনতি হওয়ার পেছনেও একটা মহিলার হাত থাকে। আমার জীবন নষ্ট হওয়ার পেছনে আমার স্ত্রীর হাত ছিল। এখন আমার ভাবতেও ঘেন্না লাগে যে আমার বউ, আমার প্রিয় বন্ধু আমাকে এরকম ভাবে ঠকিয়েছিল। আসলে আমিও আমার বন্ধু নূর, আমরা ছোট থেকে একই স্কুলে পড়াশোনা করেছিলাম। ছোট থেকে আমাদের দুজনের খুব ভালো বন্ধুত্ব ছিল। আসলে আমার ও নূরের বাড়ি পাশাপাশি ছিল, তাই আমরা সব কিছু একে অপরের সঙ্গে শেয়ার করতাম। এমনকি আমার কোনো জামা নূরের পছন্দ হলে সে আমার কাছ থেকে চেয়ে নিত, এবং নূরের কোনো জামা যদি আমার পছন্দ হতো তাহলে আমিও তার কাছ থেকে চেয়ে নিতাম। এতটা ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল আমাদের। নূর আমাকে এতটা মানত, এত ভালোবাসতো যে তার জীবনের প্রত্যেকটা ছোট বড় কথা আমাকে বলতো, এবং যে কোনো কাজ করার আগে আমার রায় নিত। আমি বাড়ির বড় ছেলে এবং আমার একটা বোন আছে। আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমার বাবা ছোটখাটো ব্যবসায়ী। ছোট থেকে আমার খুব ইচ্ছে ছিল বড় হয়ে আমি কোনো অফিসার হব এবং শহরে বড় বাড়ি কিনে বাবা মা বোনকে শহরে নিয়ে চলে আসব। আমি অন্য গ্রামের স্কুলে পড়াশোনা করে বড় হয়েছিলাম। এমনকি নূরের ফ্যামিলির সঙ্গে আমার ফ্যামিলির খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু ক্লাসের পড়াশোনায় নূরের চেয়ে আমি বেশি ভালো ছিলাম। আমিও নূর সেদিন আলাদা হয়ে গিয়েছিলাম যেদিন আমি কলেজে পড়াশোনার জন্য শহরে এসে একটা ভালো কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম, এবং নূর অন্য জায়গায় অন্য কলেজে অ্যাডমিশন নিয়েছিল। পড়াশোনার ব্যাপারে আমার ও নূরের রুচির সম্পূর্ণ আলাদা ছিল। নূর যেহেতু তার বাবার একমাত্র ছেলে ছিল, তাই তার পড়াশোনা নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না। কারণ সে জানতো সে যদি পড়াশোনা না করে এবং কোনো চাকরি বাকরি না পায় তাহলে সে বড় হয়ে তার বাবার অত বড় বিজনেস সামলে নেবে। স্কুল পাস আউট করার পরে আমরা দুজন যখন আলাদা জায়গায় আলাদা কলেজে অ্যাডমিশন নিই, তখন আমাদের দুজনের মধ্যে দূরত্ব আসতে শুরু হয়। কারণ কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে আমি নিজের পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই নূরকে ফোন করার সময় হতো না, এবং নূরও কলেজের নতুন নতুন বন্ধুদের পেয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। কলেজ লাইফে পড়াশোনার সময় আমরা দুজন নিজে নিজে লাইফে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে একে অপরকে ফোন করারও সময় হতো না। এমনকি গত 4 বছরে আমাদের ঠিকঠাক দেখাও হয়নি। আসলে আমি যখন কলেজ থেকে বাড়ি আসতাম তখন হয়তো নূর বাড়ি আসার সুযোগ পেত না, আবার যখন হয়তো নূর বাড়ি আসার সুযোগ পেত তখন হয়তো আমি বাড়ি আসার সুযোগ পেতাম না। এইভাবে প্রায় 4 বছর কেটে যায়। 4 বছর পরে কলেজ পাশ করার পরে আমি যখন বাড়ি আসি তখন নূরের সঙ্গে দেখা হয়, কিন্তু এই 4 বছরের মধ্যে আমাদের মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়েছিল। আমরা আগে যেমন একে অপরকে প্রত্যেকটা মনের কথা বলতাম সেটা আর ছিল না। আমাদের মধ্যে এতটা দূরত্ব চলে এসেছিল, কিন্তু আমাদের দুজনের একে অপরের প্রতি ভালোবাসা আগের মতোই বজায় ছিল। আমার তো এখন ভাবতে অবাক লাগে ও খুব আশ্চর্য লাগে যে আমার এত ভালো বন্ধু সামান্য একটা মেয়ের জন্য আমার সঙ্গে এত বছরের সম্পর্ক নষ্ট করে দেবে। আজ আমার খুব কষ্ট হয় এটা ভেবে যে আমার এত ভালো বন্ধু আমার বউয়ের সঙ্গে রাত কাটাবে। আসলে কলেজ পাশ করার পরে যখন নূরের সঙ্গে দেখা হয়েছিল তখন সে বলেছিল তাদের কলেজের একটা মেয়েকে নাকি রেজিস্ট্রেড ম্যারেজ করে নিয়েছে। নূরের কথা শুনে খুব আশ্চর্য হয়েছিলাম আমি, এবং নূরের উপর অভিমান করেছিলাম, কারণ সে এত বড় কথা আমার থেকে লুকিয়েছিল। তারপর বছর খানেক পরে আমি যে শহরে পড়াশোনা করেছিলাম সেখানকার সরকারি ব্যাংকে চাকরি পাই। চাকরি পাওয়ার পরে আমি একটা ছোট্ট ভাড়ার ফ্ল্যাটে থাকতাম। মাঝে মধ্যে আমার বোন এবং বাবা মা শহরে আসতো। তারা আমার সঙ্গে কিছুদিন ছুটি কাটিয়ে আবার গ্রামের বাড়ি চলে যেত। ওদিকে আমার শহরে চলে আসার পরে নূরের সঙ্গে মাঝে মধ্যে ফোনে কথা হতো। নূরও গ্রামে নয়, বাইরে থাকতো, এবং নূরের কাছে শুনেছিলাম তার কলেজেরই অবন্তিকা নামের একটা মেয়ের সঙ্গে সে বিয়ে করেছিল, এবং সে ওই শহরেই অবন্তিকার সঙ্গে ফ্ল্যাটে থাকতো। নূর বলেছিল ও অবন্তিকা যেহেতু শহরের মেয়ে তাই ও গ্রামে আসতে রাজি হয় না, তাই নূর অবন্তিকার সঙ্গে শহরেই থাকতে লাগলো। আমার চাকরি পাওয়ার পরে বাবা মা আমার বিয়ের কথা বলতো। মা তো ফোন করে একটা কথাই বলতো, আর কত বড় হবে, এবার তো বিয়ে করে বউ নিয়ে যা, আমাদের বয়স হয়েছে, কখন কি হয়ে যাবে বলার নেই, এখন এই বুড়ো শরীরে আর কোনো দাম নেই, তাই আমাদের চোখ বন্ধ হওয়ার আগে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নে। কিন্তু আমি
বাবা মায়ের এই কথাটা অতটা বেশি গুরুত্ব দেইনি, কারণ আমি ভেবেছিলাম যেদিন শহরে নিজের ফ্ল্যাট কিনে নিতে পারবো সেদিন আমি বিয়ে করার জন্য রাজি হব। আর আমার এটা ছোট থেকেই ইচ্ছা ছিল। সরকারি চাকরি পাওয়ার পরে টাকা জমিয়ে শহরে একটা বাড়ি কিনবো, তাই বিয়ের ব্যাপারে আমি অত গুরুত্ব দেইনি। একদিন হঠাৎ করে নূর আমাকে ফোন করে বলে, আমি তোর সঙ্গে দেখা করার জন্য আসছি, তোর ওখানে 2 দিন থাকবো। আমি ভেবেছিলাম নূর হয়তো নিজের বউকেও নিয়ে আসবে। নূর তখন বলেছিল সে একাই আমার সঙ্গে দেখা করতে চায়, আমার সঙ্গে দেখা করতে আসবে, এটা ভেবে আমি অনেক খুশি ছিলাম। তার পরের দিন সন্ধ্যাবেলায় নূর আমার ফ্ল্যাটে আসে। আসলে নূর যে শহরে থাকতো সেখান থেকে এই শহরে আসতে 10 ঘন্টা সময় লাগতো, তাই সে আগে থেকে ট্রেনের টিকিট বুক করে রেখেছিল। আমার ভাড়ার ফ্ল্যাটে আসার পরে আমিও নূর আগের মতোই সেদিন খুব মজা করেছিলাম। আমরা ওভারনাইট আড্ডা দিয়েছিলাম। সেদিন আমি নূরকে বলেছিলাম, তুই অবন্তিকার সঙ্গে বিয়ে করলি, আর আগে আমাকে একবারও বললি না। এমনকি অবন্তিকার ছবিও আমাকে এখন পর্যন্ত দেখাসনি। আমার কথা শোনার পরে সেদিন নূর আমাকে অবন্তিকার ছবি দেখিয়েছিল। অবন্তিকা খুব সুন্দর ছিল দেখতে। তারপর আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, তুই কি অবন্তিকার সঙ্গে লাভ ম্যারেজ করেছিস? নূর তখন হাসতে হাসতে উত্তর দিয়েছিল, আরে না, এটা অনেক লম্বা কাহিনী, তোকে অন্য কোনোদিন শোনাবো। তারপর নূর আমাকে বলে, আমার সঙ্গে দেখা করার তার আসল উদ্দেশ্য হচ্ছে সে নাকি আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। নূরের কথা শুনে আমি তখন হেসে বলি, তুই এত দূর থেকে শুধুমাত্র আমার বিয়ের ব্যাপারে কথা বলার জন্য এসেছিস? নূর তখন বলে, হ্যাঁ, আর আজ আমি তোকে বিয়ে করার জন্য রাজি করিয়ে তারপরে আমি যাব। ফোনে আমি তোকে রাজি করাতে পারতাম না, ওই জন্য তোর কাছে এসেছি যাতে তোকে বিয়ের লাড্ডু খাওয়াতে পারি। এই বলে নূর হাসতে শুরু করে। তারপর বলে, আমাদের কলেজের খুব সুন্দরী একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে দেবলীনা। মেয়েটা খুব ভালো এবং খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করে। তারা 2 বোন। মেয়েটা সুন্দরী হলেও ক্যারেক্টারে কোনো ক্ষতি নেই। কলেজে আরো অনেক সুন্দরী মেয়ে ছিল, কিন্তু তারা চরিত্রহীন। কিন্তু দেবলীনা সবার থেকে আলাদা। তার চেহারা যেমন সুন্দর, ক্যারেক্টার আরো সুন্দর। আমি তখন ঠাট্টা করে নূরকে বলি, এত সুন্দর মেয়ে, এত ভালো ক্যারেক্টার, তাহলে তুই দেবলীনাকে বিয়ে করিস না কেন? আমার এই কথা বলা মাত্রই নূর আমার কথা শুনে ঘাবড়ে যায়। ও বলে, আরে তুই এটা কেমন কথা বলছিস? আমি তো অবন্তীকে ভালোবাসি, আমি অবন্তীকে পছন্দ করতাম, তাই আমি অবন্তীকে বিয়ে করে নিয়েছি। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রুচি থাকে। আমি দেবলীনাকে কোনোদিনও সেই চোখে দেখিনি। আমি তখন ওকে বলি, কিন্তু তুই তো বললি অবন্তিকার সঙ্গে তুই অ্যারেঞ্জ ম্যারেজ করেছিস। নূর তখন ঘাবড়ে গিয়ে নিজের মুখের ঘামটা মুছে বলে, আসলে অর্ধেক লাভ ম্যারেজ ও অর্ধেক অ্যারেঞ্জ ম্যারেজ বলতে পারিস। আমি তখন আশ্চর্য হয়ে নূরকে বলি, ই আবার কেমন ধরনের? অর্ধেক লাভ ম্যারেজ অর্ধেক অ্যারেঞ্জ ম্যারেজ, এটার মানে আমি বুঝতে পারলাম না। নূর তখন সোফা থেকে উঠে দাঁড়িয়ে আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, তুই আমারটা ছাড়, এসব বাদ দে, এসব তোকে পরে বুঝিয়ে বলবো। আমি তোকে এখন দেবলীনার ছবি দেখাবো। আসলে আমরা যখন সবাই একসঙ্গে ক্লাসে পড়তাম তখন সবাই খুব মজা করতাম। আমাদের 10 জনের একটা গ্রুপ ছিল। আমাদের ফ্রেন্ড সার্কেলরা খুব ভালো ছিল। 10 জনের গ্রুপের মধ্যে দেবলীনাও ছিল। দেবলীনাকে 4 বছর থেকে চিনি। মেয়েটা খুব ভালো। তাই আমি চাই আমার বন্ধুর বিয়ে দেবলীনার সঙ্গেই হোক, কারণ দেবলীনার বাবা একটা চাকরির যোগ্য পাত্র খুঁজছে। তাই আমি ভাবলাম আমার বন্ধুর থেকে ভালো ছেলে দেবলীনার জন্য আর কেউ হতে পারে না। এই বলে নূর নিজের মোবাইল বের করে এবং দেবলীনার একটা ছবি আমাকে দেখায়। ছবিটা দেখা মাত্রই আমি তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম, কারণ দেবলীনা সত্যিই খুব সুন্দরী ছিল দেখতে। আমি যখন নূরের মোবাইলটা হাতে নিয়ে ছবিটা জুম করে বারবার তার সুন্দর চেহারা দেখছিলাম, তখন নূর ঠাট্টা করে বলে, কি রে, বলেছিলাম না দেবলীনা সুন্দর চেহারা দেখে যে কেউ পাগল হয়ে যাবে, তুইও পাগল হয়ে গেলি তো। নূরের কথা শুনে লজ্জা পেয়ে আমি তাকে মোবাইলটা দিয়ে দিই। নূর তখন আমাকে বলে, কি রে, তোর মেয়ে পছন্দ হয়েছে তো? আমি তখন লজ্জা পেয়ে কি বলবো বুঝতে পারছিলাম না। আমি তখন ওকে বলি, আসলে আমার মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম 6 মাসের মধ্যে একটা নিজস্ব ফ্ল্যাট কিনবো, তারপরে না হয় বিয়েটা করব।
তখন নূর আমাকে বলে, সে না হয়তো 6 মাস পরেই বিয়ে করবি, তুই আগে বাড়িটা কিনে নে, তারপর দেবলিনার সঙ্গে বিয়ে করবি। নূর সেদিন আমাকে দেবলিনার ফোন নাম্বার দিয়েছিল এবং বলেছিল মেয়েটা এখন ফাঁকা আছে, ওর লাইফে কোনো ছেলে নেই, অন্য কেউ যদি চলে আসে তার আগেই দেবলিনার জীবনে এন্ট্রি দে। আমি তখন ওকে বলি, এসব করার কি দরকার, তুই আমাকে দেবলিনার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দে, আমি তার বাবার সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। তখন বলে, আরে বোকা ছেলে, এখনকার যুগে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তুই কেন এই সুযোগ সুবিধাগুলোকে নিতে চাইছিস না? এখন ফোনের যুগ, তুই দেবলিনার সঙ্গে জুটিয়ে প্রেম কর, তারপর 1 মাস পরে তো দেবলিনা তোর বাড়িতেই থাকবে, এতে তোর লাভ আছে, তুই ফোনে কথা বলে দেবলিনাকে চিনতেও জানতে পারবি। আর তোর ব্যাপারে তো আমি আগে থেকেই দেবলিনাকে সব কিছু বলে রেখেছি, তাই কোনো অসুবিধা হবে না। নূরের কথা মতো আমি সেদিন প্রথম দেবলিনার সঙ্গে ফোনে কথা বলছিলাম। তার পরের দিন নূর অবন্তিকার কাছে শহরে চলে যায়। নূরের চলে যাওয়ার পরে আমি দেবলিনার সঙ্গে প্রত্যেক দিন রাতের বেলা ফোনে কথা বলতাম। আমি শুধু রাতের বেলায় দেবলিনার সঙ্গে ফোনে কথা বলার টাইম পেতাম, কারণ আমি সারা দিন ব্যাংকে নিজের কাজকর্মে ব্যস্ত থাকতাম। এইভাবে প্রায় দেখতে দেখতে 4 মাস কেটে যায়। মাঝে একবার দেবলিনা ও নূরের সঙ্গে দেখা করার জন্য তাদের শহরে গিয়েছিলাম। তারপর 6 মাস পরে আমি নিজস্ব ফ্ল্যাট কিনেছিলাম। তারপরে আমি দেবলিনার বাড়িতে গিয়ে আমার ও দেবলিনার বিয়ের ব্যাপারে তার বাবার সঙ্গে কথা বলেছিলাম। আমার ও দেবলিনার বিয়েতে তার বাবা মায়ের কোনো আপত্তি ছিল না, যেহেতু দেবলিনার বাবা মা আগে থেকেই বলেছিল তাদের মেয়ের বিয়ে একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে দেবে। ওদিকে আমার বাবা মায়েরও এই বিয়েতে কোনো আপত্তি ছিল না, আমি বিয়ে করতে রাজি হয়েছি। এটা শুনে তো আমার বাবা মা খুবই খুশি ছিলেন, এবং দেবলিনা যেহেতু দেখতে অনেক সুন্দরী ছিল, তাই আমার বাবা মা খুব পছন্দ করেছিল। বিয়ের আগে আমি দেবলিনার বাবাকে বলেছিলাম এই বিয়েটা কিন্তু আমাদের গ্রাম থেকেই হবে, কারণ আমার বাবা মায়ের আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। এতে দেবলিনার বাবার কোনো আপত্তি ছিল না, কারণ তারা খুব ভালো করেই জানতো বিয়ের পরে আমি কিন্তু দেবলিনাকে শহরেই নিয়ে থাকবো, কারণ আমার চাকরিটাও শহরেই ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল আমাদের বিয়েতে কিন্তু নূর গ্রামে আসেনি। সে বলেছিল বিয়ের পরে তাকে আলাদা করে ট্রিট দিতে হবে। সে বলেছিল এই সময়ে সে নিজের বিজনেস ছেড়ে আমার বিয়ে অ্যাটেন্ড করতে পারবে না, নইলে তার অনেক বড় লোকসান হয়ে যাবে। আমি তখন নূরকে আর চাপ দিতে পারিনি, নূরকে আমাদের বিয়েতে আসার জন্য ফোর্স করতেও পারিনি, কারণ নূর আগেই বলেছিল সে তার ব্যবসায় কোনো রকম ক্ষতি করতে চায় না। তারপর আমার সঙ্গে দেবলিনার গ্রামেই বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমিও দেবলিনার 7 দিন বাবা মায়ের সঙ্গে গ্রামের বাড়িতেই ছিলাম। 7 দিন পরে আমিও দেবলিনার শহরের বাড়ি চলে আসি। আমাদের নতুন ফ্ল্যাট দেবলিনার খুব পছন্দ হয়েছিল। আমাদের শহরে আসার 1 মাসের মধ্যেই নূর অবন্তিকা নিয়ে আমাদের ফ্ল্যাটে চলে আসে। সেদিন আমি প্রথম অবন্তিকাকে দেখেছিলাম। নূরের বউ খুব ভদ্র ও শান্ত স্বভাবের ছিল। সেদিন আমরা 4 জন মিলে খুব মজা করেছিলাম। তারপর সেদিন রাতের বেলার কথা মনে পড়ে, যখন নূর আমার ও তার বউয়ের কোল্ড ড্রিঙ্কে ঘুমের ঔষধ মিশিয়েছিল। আমিও অবন্তিকা সেটা জানতেও পারিনি। এই কথাটা আমি পরে জানতে পেরেছিলাম যে নূর কেন আমার ও তার বউয়ের কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়েছিল। শুনলে আপনাদেরও শরীর কেঁপে উঠবে। আমার দেবলিনার বিয়ের পরে নূর প্রত্যেক মাসে আমার ফ্ল্যাটে আসতো। কখনো তার বউকে নিয়ে আসতো, কখনো বা সে একাই চলে আসতো। একবার নিজের বিজনেসের কাজের জন্য এই শহরে আসে এবং আমার ফ্ল্যাটে টানা 1 সপ্তাহ থাকে। নূর যেদিন আমার ফ্ল্যাটে এসেছিল তার পরের দিন নূরের জন্মদিন ছিল। এদিকে আমি লক্ষ্য করছিলাম যখনই নূর আমার ফ্ল্যাটে আসতো তখন দেবলিনার মন মেজাজ খুবই ভালো থাকতো, সে খুব খুশি থাকতো। এমনিতে দেবলিনের টাকা পয়সা ও সোনা গয়না খুব লোভ ছিল। তাকে খুশি করার জন্য সব সময় তাকে টাকা পয়সা ও সোনা গয়না দিয়ে খুশি করতে হতো। আমি যেহেতু দেবলিনাকে খুবই ভালোবাসতাম, তাই ও যা চাইতো আমি তাকে সেটাই দিতাম। কিন্তু ভাবতেও পারিনি মহিলা আমার জীবন নষ্ট করার জন্য আমাকে বিয়ে করেছিল। তাই বলে এই নয় যে প্রত্যেকটা মেয়েই খারাপ হয়, কিন্তু হ্যাঁ, কিছু কিছু মেয়ে সত্যিই খারাপ হয়। যেমন দেবলীনা, যে মেয়ের বিয়ের পরেও পরকীয়া করে, সেই মেয়েদের জন্য আমার মতো ছেলেদের জীবন নষ্ট হয়ে যায়।
এবারও যখন নূর আমার ফ্ল্যাটের 7 দিন থাকার জন্য এসেছিল, সেদিন থেকে আমার জানি না কেন রাতের বেলা প্রচন্ড ঘুম আসতো। আসলে আমি রাতের বেলা 1 গ্লাস করে দুধ খেয়ে ঘুমাতাম। রাতের বেলা খাওয়া দাওয়া করার পরে বেডরুমে আসার পরে দেবলীনা প্রত্যেক দিন আমার জন্য 1 গ্লাস করে গরম দুধ নিয়ে আসতো। ওই গরম দুধ খাওয়ার পরে আমি শুয়ে পড়তাম, তারপর সকালবেলা আমার চোখ খুলতো। এর আগে কিন্তু এরকম কখনো হয়নি। আমার ফ্ল্যাটে বেডরুম ছিল, একটা রুমে আমিও দেবলীনা ঘুমাতাম, পাশের রুমে নূর ছিল। এভাবে নূরের সঙ্গে 5 দিন খুব ভালো সময় কাটে। আসলে দেবলীনা ও নূর একসঙ্গে বসে যখন ইয়ার্কি ঠাট্টা করত, সেই জিনিসগুলো আমি সিরিয়াসলি নিতাম না। ওগুলোকে আমি অ্যাভয়েড করতাম, কারণ আমি জানতাম তারা কলেজের বন্ধু। তাই ইয়ার্কি ঠাট্টা এটা খুব সামান্য ব্যাপার। তারপর সেদিন রাতে আমার শরীর থেকে প্রাণ বেরিয়ে আসে যখন আমার বউ এবং আমার বন্ধুর নোংরা চেহারা আমার চোখের সামনে আসে। আসলে দেবলীনা সেদিন রাতে নূরের পছন্দের সব খাবার রান্না করেছিল। তারপর খাওয়া দাওয়া ও আড্ডা সেরে আমরা যখন নিজের নিজের রুমে চলে আসি, তারপরে দেবলীনা আমার জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসে। আমি ওই সময় খাওয়া দাওয়ার পরে ল্যাপটপে একটু কাজ করছিলাম। সে দুধটা আমার বিছানার পাশে টেবিলের কাছে রেখে দেয়। তারপর সে বাথরুমে যায়। জানি না কেন সেদিন আমার দুধ খেতে ইচ্ছা করছিল না। তারপর দেবলীনার বাথরুমে চলে যাওয়ার পরে আমি দুধের গ্লাসটা তুলে নিয়ে রান্নাঘরে রেখে আসি। তারপর দেবলীনা যখন বাথরুম থেকে ফিরে আসে, তখন সে ভেবেছিল আমি হয়তো দুধটা খেয়ে নিয়েছি। সেদিন আমার অফিসের অনেক কাজের চাপ ছিল, তাই সারাদিন অফিসের কাজ করার পরে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই সেদিন আমি দেবলীনাকে বলেই দিয়েছিলাম আমি ভীষণ টায়ার্ড আছি, কাল সকালে উঠতে হবে, আমি এখন ঘুমাচ্ছি, তুমিও শুয়ে পড়ো। দেবলীনা তখন অনেক খুশি হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, গুড নাইট। তারপর সেদিন অর্ধেক রাতে আমার হঠাৎ করে মনে হয় আমার পাশে যেন দেবলীনা নেই। তারপর আমি ঘুমের ঘোরে হাত দিয়ে যখন বিছানায় দেখি, তখন বুঝতে পারি আমার পাশে দেবলীনা নেই। তখন আমি ঘুম থেকে উঠে বসি এবং পাশের বেডের লাইটের সুইচটা অন করে দেখি পাশে দেবলীনা নেই। তখন ঘড়ি প্রায় 1টা বাজে। আমি ভেবেছিলাম হয়তো সে বাথরুমে আছে। তারপর বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে দেখি সে বাথরুমেও নেই। তারপর আমার মনে সন্দেহ জাগে। তারপর আমাদের রুমের দরজাটা আস্তে করে খুলে বাইরে যাই। বাইরে যেতে আমার মনে হয় পাশের রুম থেকে কেমন যেন একটা আওয়াজ আসছে, ঠিক যেমন স্বামী স্ত্রী সম্পর্কের সময় আওয়াজ বের হয়। তারপর আমি আস্তে করে পা টিপে টিপে পাশের রুমের দিকে যাই। তারপর পাশের রুমের জানালার ফাঁক দিয়ে দেখতে আমার মাথা ঘুরে ওঠে। তখন মনে হয় আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি আমার বউ এবং আমার বন্ধু মিলে আমাকে এভাবে ঠকাবে, কারণ তারা দুইজন শারীরিক সম্পর্ক করছিল। আমি আর সহ্য করতে না পেরে ওই মুহূর্তে পাশের রুমের একটা এক্সট্রা চাবি নিয়ে এসে দরজার লকটা খুলে ভেতরে ঢুকে পড়ি। তারা দুইজন তখনও বস্ত্রহীন অবস্থায় ছিল এবং ঘরের ভেতরে আমাকে দেখে ভয়ে তাদের চোখ মুখ লাল হয়ে যায় এবং তারা আমাকে দেখে বিছানার চাদর নিয়ে নিজের সম্মান ঢাকে। আমি তখন রেগে নূরের দিকে যাই এবং তার গালে অনেক জোরে থাপ্পড় মারি ও বলি, তুই আমাকে এভাবে ঠকাবি? আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। তুই কেন আমার সঙ্গে এরকম করলি? তুই যখন দেবলীনের সঙ্গে ছিলি, তাহলে আমার সাথে কেন দেবলীনের বিয়ে দিলি? আমি নিজের রাগ সামলাতে না পেরে নূরকে আরো একটা থাপ্পড় মারি এবং বলি, আমাকে তুই সব সত্যি কথা বল, তুই কেন এভাবে আমার জীবনটা নষ্ট করলি? অবন্তিকা যখন তাদের দুজনের ব্যাপারে জানতে পারবে, তার কি অবস্থা হবে? একবারও ভেবে দেখেছিস? তোরা এত নোংরা আমি স্বপ্নেও ভাবিনি। তারপর আমি রাগ সামলাতে না পেরে যখন দেবলীনাকে মারতে যাই, তখন ও আমার হাত ধরে নেয় ও বলে, দেবেন, আমাকে মারার ভুল একদম করবি না, কারণ আমি যা করেছি দেবলীনাকে পাওয়ার জন্যই করেছি। তাই আমি দেবলীনাকে আঘাত দিতে দেব না। আমি তখন বলি, তুই যখন দেবলীনাকে ভালোবাসিস, তাহলে আমার সাথে কেন বিয়ে করে দিলি? নূর তখন বলে, দেবলীনার বাবা দেবলীনার বিয়ে একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে দেবে বলেছিল, কিন্তু আমি ওদের বলি একে অপরকে কলেজ লাইফ থেকে ভালোবাসি, কিন্তু দেবলীনার বাবা আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়নি। তারপর আমি বাধ্য হয়ে রেগে অবন্তিকাকে বিয়ে করেছিলাম। অবন্তিকাকে বিয়ে করার পরেও আমি দেবলীনাকে ভুলতে পারিনি। দেবলীনা বলেছিল আমি যদি তার সঙ্গে সম্পর্ক না রাখি তাহলে সে সুইসাইড করবে।
কারণ দেবলীনা আমাকে খুব ভালোবাসতো। অবন্তিকাকে বিয়ে করার পরেও আমি দেবলীনার সঙ্গে সম্পর্ক দেখেছিলাম। তারপর আমিও দেবলীনার প্ল্যান করেছিলাম যে কিভাবে আমরা একসঙ্গে থাকব। তখন আমি তোর কাছে দেবলীনার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম তুই যদি দেবলীনাকে বিয়ে করিস তাহলে আমি খুব সহজভাবে দেবলীনার সঙ্গে দেখা করতে পারবো, কারণ দেবলীনার বাবা দেবলীনার বাড়ির বাইরে যাওয়া আসা বন্ধ করে দিয়েছিল, তার সবকিছু বন্ধ করে দিয়েছিল। তাই আমি যখন দেবলীনাকে তোর ব্যাপারে বলেছিলাম তখন সে রাজি হয়েছিল এবং তোর সঙ্গে বিয়ের পরে আমার ও দেবলীনার সঙ্গে সম্পর্ক খুবই ভালো চলছিল। আমরা ভেবেছিলাম এইভাবেই চলতে থাকবে আর তুই কোনো দিন জানতেও পারবি না, কিন্তু ভাবতেও পারিনি আমাদের সত্যিটা এভাবে তোর সামনে চলে আসবে। সবকিছু সত্যি শোনার পরে আমার আর কিছুই বলার ছিল না। আমি তখন নূর ও দেবলীনাকে একটাই কথা বলেছিলাম, মিথ্যা বেশি দিন লুকিয়ে থাকে না, মিথ্যা সবার সামনে একদিন না একদিন চলে আসে। এই বলে আমি তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিলাম এবং নূর ও দেবলীনাকে বলেছিলাম, তোরা দুইজন আর কোনো দিন আমাকে মুখ দেখাবি না। এই বলে তাদেরকে আমার ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম। ঘরের দরজা লাগিয়ে সেদিন আমি সারা রাত চোখের জল ফেলেছিলাম। তার পরের দিন সকালবেলা ব্যাংক থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়ি চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি বাবাকে সব সত্যি কথা বলেছিলাম যে আমার সঙ্গে কত বড় অন্যায় করেছে আমার নিজের বন্ধু ও আমার বউ, তারা দুজন মিলে আমাকে ঠকিয়েছে। ওই ঘটনাটা হওয়ার 1 মাস পরে আমি আমার বাবা মা ও বোনকে নিয়ে আবার শহরের বাড়ি ফিরে চলে এসেছিলাম, কারণ একটা মেয়ের জন্য আমার এত ভালো ক্যারিয়ার হাতে ধরে আমি নষ্ট করতে পারতাম না। ওই জন্যই মনের জোর ফিরিয়ে শহরের বাড়িতে আবার ফিরে এসেছিলাম। দেবলীনার সঙ্গে বিয়ে হওয়ার 3 মাস পরে ডিভোর্স হয়ে যায়। তারপর আমি নূর ও দেবলীনার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখিনি। আমি সবাইকে একটাই কথা বলবো, অনেক ছেলে আছে যারা প্রেমে পড়ে, কষ্ট পেয়ে নিজের জীবনটাকে শেষ করে দেয়। তোমরা এই ভুল কখনো করবে না, কারণ একটা মেয়ের চেয়ে নিজের জীবনটা অনেক মূল্যবান। এই জীবনে অনেক কিছু করার আছে। কোনো মেয়ে যদি তোমাকে আঘাত দেয় তাহলে তোমার বাবা মায়ের মুখের দিকে সে এগিয়ে যাবে এবং বাবা মায়ের কথা ভেবে জীবনে ভালো কিছু করার কথা ভাববে। আমার জীবনে ঘটে যাওয়ার এত বড় ঘটনাটা অনেক কষ্ট করে ভুলে গিয়ে আজ বাবা মায়ের সঙ্গে খুব ভালো আছি। আজ না হয় কাল আমার আবার কোনো মেয়ের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়ে যাবে। ওটা কোনো বড় কথা নয়, কিন্তু জীবনটা শেষ হয়ে গেলে আর কিছুই ফিরে পাওয়া যায় না। আজ আমি নিজের ফ্যামিলির সঙ্গে খুব ভালো আছি। এখনো আমি দ্বিতীয় বিয়ে করার কথা ভাবিনি। এখন আমি বাবা মায়ের সিদ্ধান্তের মূল্যায়ন করতে চাই, কারণ বাবা মা যা করে তা ছেলে মেয়েদের জন্য ভালোই করে। বাবা মা কখনো ছেলে মেয়ের খারাপ চায় না। বাবা মা যদি চায় আমি বিয়ে করলে আমার জীবন সুখী হবে তাহলে আমি করব, না হলে বাবা মায়ের সঙ্গে এভাবেই সারা জীবন কাটিয়ে দেব। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।